বিয়ের 5 মাসের মাথায় আয়েশাকে রেখে আয়ান দুবাই চলে যায়। সেখানে কিছু সমস্যার কারণে 1 বছরের মাথায় আবার বাংলাদেশে ব্যাক করে। এয়ারপোর্টে ওকে নেয়ার জন্য তেমন কেউ আসেনি, অথচ ঘরে তার বাবা মা ছোট ভাই সবাই আছে। শেষে কি আর করবে, বাইরে এসে একটা সিএনজি নিয়ে বাড়ি চলে গেল। বাড়ির চৌকাঠে পা রাখতে আয়নের শরীরটা কেমন করে যেন নেচে উঠল। কতদিন পর বাড়িতে ঢুকছে। আয়ন লাগেজটা নিয়ে ভেতরে ঢুকতে আয়েশাকে দেখে খুশি হওয়ার বদলে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার হাত থেকে লাগেজটা ধূপ করে নিচে পড়ে গেল। শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। যার উপর সম্পূর্ণ প্রকার পবিত্র অধিকার থাকা সত্ত্বেও একটুকু ছুঁয়ে দেখেনি, তাকে যদি আজ প্রেগনেন্ট অবস্থায় দেখে আয়নের মাথা ঘুরছে। আয়ন কিছু বুঝে উঠতে পারছে না, সে তাকে এইভাবে ঠকাতে পারলো। আয়নের রাগ করার বদলে মুহূর্তে চোখ জোড়া ভিজে ওঠে। এই মুহূর্তে আয়েশার সাথে কি করবে বুঝে উঠতে পারছে না। রাগে রক্ত মাথায় উঠে টকবক করছে। ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে এক ঝটকায় টান দিয়ে আয়েশাকে ছাড়িয়ে নিল। আয়েশা আয়নকে এমন করতে দেখে ভয়ে চোখ জোড়া ছোট ছোট হয়ে যায়। আয়ন হাত দিয়ে আয়েশার গাল চেপে ধরে চোখে চোখ রেখে বলে, তুই আমাকে এত বড় ধোঁকা দিতে পারলি? আমি তোকে কোন দিক দিয়ে অশান্তিতে রেখেছিলাম? কেন করলি আমার সাথে এমন? তোর যদি শরীরের এতটাই বিষ, তাহলে আমি থাকতে বললি না কেন? আমি সব জ্বালা মিটিয়ে দিয়ে যেতাম। কেন করলি আমার সাথে এমন? আমার অপরাধটা কি ছিল? কোন দোষে এত বড় শাস্তি দিলি? রাগে আয়নের শরীর থরথর করে কাঁপছে। আয়নের চিৎকার শুনে আয়েশা আরো জোরে কান্না করতে শুরু করলো। ওর কান্না দেখে আয়নের মোটেও দয়াময় হচ্ছে না। তার ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলতে। না, মার শরীরে বিষ যদি আমি আজ না কমাইছি, আমিও পাবো না। ওর ভালোর জন্য 150 দিন ওর সাথে একই বিছানে শুয়ে একটু স্পর্শ করিনি। মন বলতে শুধু ছুঁয়ে দেখতে, কিন্তু ভেতরের সত্তাটা বলতো না ছুঁয়ে আরো কিছুদিন ধৈর্য ধরতে। আমিও তার কথা মতন চলতে হাজার চেষ্টা করেছি, কিন্তু তার বিনিময়ে ও আমাকে কি দিল? আজ ওকে মেরে ফেলবো। সে 5 মাস আগের আয়ন নামক পশুটাকে আবার জাগিয়ে তুলেছে। আয়ন প্যান্ট থেকে একটানে বেলটা খুলে নিল। এরপর জোরে ধাক্কা দিয়ে আয়েশাকে মাটিতে ফেলে দিল। আয়েশা আয়নের ধাক্কায় তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যায়। এরপর আয়নের শরীরে সর্বশক্তি দিয়ে মারতে লাগলো। আয়নের বেল্টের বাড়ি খেয়ে চিৎকার করে আওয়াজ করতে চাইছে, কিন্তু মুখ দিয়ে গঙ্গানি ছাড়া আর কিছুই বের হচ্ছে না। ওর এই নিশ্চুপ নীরবতা আয়নকে আরো পুষি বানিয়ে তুলেছে। আয়েশা হাত দিয়ে নিজের শরীরকে বাঁচাতে চেষ্টা করতে লাগলো। অনবরত বেল্টের বাড়ি হাতের উপর পড়তে পড়তে হাতের চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে। আয়নের তা দেখে সামান্যতম মায়া হচ্ছে না। ওর এই মুহূর্তে ওকে মেরে ফেলতে ইচ্ছে করছে, তাই বাইরের সব জ্ঞান বাদ দিয়ে ইচ্ছে মতন মারতে লাগলো। এদিকে আয়েশার গোঙানির আওয়াজে আয়নের চিৎকার চেঁচামেচি শুনে জেরিন বেগম মীর চৌধুরী দৌড়ে নিচে এসে আয়নকে আটকালো। মামুন এখনো আগের মতন বসে বসে চা খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে না তার সামনে এত কিছু হয়ে যাচ্ছে। আয়নের রাগে চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। মীর চৌধুরীর হাত থেকে ছাড়া পেতে ছোটাছুটি করতে লাগলো। এদিকে জেরিন বেগম আয়নের হাত থেকে জোর করে বেলটা কেড়ে নিল। আয়েশা মার খেয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে লাগলো। পেটে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বেল্টের আঘাতে হাতের পায়ের বিভিন্ন জায়গায় কেটে রক্ত পড়ছে। ফ্লোরে হালকা হালকা রক্তের দাগও দেখা যাচ্ছে। মীর চৌধুরী আয়নকে পেছন থেকে ধরে রাখলো। জেরিন বেগম গিয়ে আয়েশা চুলের মুঠি ধরে টেনে তুলল। মাটা কোথা থেকে পেট বাঁধিয়ে আসছে আমরা জানি না, কার বাচ্চা পেটে নিয়ে বসে আছে কে জানে। মা তো বোবা, কে করছে তার নামও বলছে না। তুই আসার অপেক্ষায় ছিলাম এতদিন, এখন তুই আসছিস। এখন এই খারাপ বাচ্চাটার কি করবি সেটা তোর ব্যাপার, তোর বউ, তুই যা ইচ্ছে কর, পরে যেন আমাদের আবার জেলে যেতে না হয়। আয়েশা জেরিন বেগমের মুখ থেকে এমন কথা শুনে হামাগুড়ি দিয়ে পায়ের কাছে গিয়ে জেরিন বেগমের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়েশা জেরিন বেগমের পা ধরতে জেরিন বেগম লাথি মারে। আয়েশা লাথির চোটে ফ্লোরে মুখ থুবড়ে পড়ে। আয়ন মীর চৌধুরীর হাত থেকে ছুটাতে চাইলেও পারছে না। মীর চৌধুরী আয়নকে শক্ত হাতে ধরে আছে। জেরিন বেগমের লাথিটা খেয়ে আয়েশার মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। জেরিন বেগম আয়েশার এমন অবস্থা দেখেও মনে শান্তি হচ্ছে না। এবার আয়েশা চুলের মুঠি ধরে টানতে টানতেই ঘরের বাইরে নিয়ে ধাক্কা মেরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। জেরিন বেগম আয়নের কাছে এসে আঁচল দিয়ে মুখের ঘাম মুছে দিয়ে আয়নের মাথা ধরে নিচু করে কপালে চুমু খেয়ে, কবে আসলি বাবা? আর
আমাদের বললি না কেন আগে? আয়ন চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে জেরিন বেগম আয়নের কাছে এসে মীর চৌধুরী ও আয়নের হাত ছেড়ে দেয়। আয়ন তার মায়ের কথা শুনে উত্তর দেওয়ার মতন কোনো অবস্থাতে নাই। তার মন ভেঙে গেছে। সাজানো গোছানো সংসার জীবনটা নিমিষে ভেঙে চুরমার হয়ে গেছে। যাকে বুকে নিয়ে হাজারখানেক স্বপ্ন বুনত, মামুন সোফা ছেড়ে উঠে তার রুমের দিকে হাঁটা ধরল। আর মীর চৌধুরী আয়নকে ধরে আয়শার রুমে নিয়ে শুইয়ে দিল। ওরা আয়নের জ্ঞান ফেরুক সেটা চাচ্ছে না, তাই অজ্ঞান অবস্থায় ফেলে দুজন তারা রুমে চলে গেল। আয়শা আয়নের এমন রূপ আগে কখনো দেখেনি। আয়শা জেরিন বেগমের ধাক্কায় মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ার সাথে সাথে একটা ইটের টুকরা মাথার সাথে লেগে খানিক কেটে ওখান থেকেও রক্ত ঝরছে। আয়েশা রক্তমাখা শরীর নিয়ে কষ্ট করে কোনো রকমে দাঁড়ায়। শরীরটা ভার ভার লাগছে, মনে হচ্ছে এখনই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাবে। দু কদম সামনে নিতেই মাথা ঘুরে পড়ে যায়। আয়েশা আকাশের দিকে তাকিয়ে মাটির মধ্যে শুয়ে পড়ে। শরীরে আজ অসহ্য বেদনা। আয়েশা কান্না করতে করতে বলল, মা, ও মা, তুমি আমাকে এমন করে জন্ম দিলে কেন? আমি তো চিৎকার করে একটু কথাও বলতে পারি না, ওনাকে আমার মনের কথাটাও বলতে পারি না। আমি কি দোষ করেছি? সবাই আমাকে এমন দূর দূর কেন করে? ছোটবেলায় তোমার জন্য কোথাও বের হতে পারতাম না। আমার বয়সী মেয়েরা খেলাধুলা করার সময় তুমি আমাকে বেঁধে রাখতে। তুমি যখন জানতে পারলে আমি বোবা, কেন মেরে ফেলোনি তখন? ও মা, কি নিয়ে বাঁচবো আমি? যার জন্য শত কষ্ট বুকে জমা রেখে অপেক্ষা করেছি, আজ সেও আমাকে মেরেছে। আমি তো কোনো দোষ করিনি, ওনার ভাই আমার এই অবস্থা করেছে। আজ যদি কথা বলতে পারতাম, আমি চিৎকার করে ওনাকে সব বলতে পারতাম। জমিয়ে রাখা শত কষ্ট ওনাকে খুলে বলতাম। মা, আমি বোবা হয়ে কেন জন্মেছি? তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। মা, তোমার দেওয়া ওয়াদা উনি ভুলে গেছে, উনি সব ভুলে গেছে মা, উনি পাল্টে গেছে। মা, আমি মরতে চাই, আজ বাঁচার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কি নিয়ে বাঁচবো? আমি তোমার কাছে যেতে চাই মা। আয়েশা কান্না বন্ধ করে হাত দিয়ে চোখের পানি মুছল। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে গেট পর্যন্ত গিয়ে গেট ধরে আবার বসে পড়ল। তার ভীষণ মাথা ব্যথা করছে। মাথাটা ধরে গেটের সাথে হেলান দিয়ে বসে পড়ল। বিজয় দিবসের সময় ছাত্রলীগের নেতারা মিলে রাতে একটা পার্টির আয়োজন করেছে। আয়নও তাদের এলাকার ছাত্রলীগের সভাপতি। সেরাদের অনুষ্ঠান শেষে বাইক নিয়ে যখন ব্রিজ পার হচ্ছিল, তৎক্ষণাৎ দুই মহিলাকে কিছু লোক ধাওয়া করতে করতে আয়ন বাইক থেকে নেমে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। আয়ন মহিলাগুলোর উদ্দেশ্য করে বলে, আপনারা কোথাও যাবেন না, আমি এসে পড়েছি। দেখি এখন কে আপনাদের কাছে আসে। কার বুকে এত দম, কার এত সাহস আমার সঙ্গে পাঙ্গা নিবে। আয়নের কথা শুনে ওদের তিনজনকে উল্টো দিকে ঘুরিয়ে মুখ বেঁধে ফেলে, যার ফলে আয়ন এলাকার মানুষও আর কাউকে চিনতে পারছে না। ওরা আয়নের কথা শুনে হাত দাঁড়িয়ে আয়নের দিকে এগিয়ে আসতে আসতে বলে, শরীরে অনেক রক্ত না, দেখ আজ কি করি তোর। একজন আয়নের দিকে দাঁড়িয়ে এগিয়ে আসলো, বাকি দুজন মহিলার দিকে গেল। আয়নের দিকে যে আসলো, ও হাতে রামদা ছিল, ফলে আয়ন নিজেকে বাঁচাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এবার 7-5 না ভেবে কোমর থেকে পিস্তল বের করে ওকে গুলি করে দেয়। প্রথমজনকে মরতে দেখে বাকি দুইটা মহিলার মধ্যে একজনকে ছুরি মেরে পানিতে ঝাঁপ দেয়। সাথে সাথে ওই দুইজন আয়নের সামনে থেকে গায়েব হয়ে যায়। আয়ন গুলিবিদ্ধ লাশটাকে কি করবে ভেবে পাচ্ছে না। মনে মনে চিন্তা করলো, বাকি দুজন যেহেতু পানিতে আছে, ওকে ওদের সাথে পাঠাই দিই, ওরাই ওকে গায়েব করে দেবে। মাঝখান থেকে আমি বেঁচে যাব। 7-5 না ভেবে লাশটাকে পানিতে ফেলে দিই। এরপর দৌড়ে আহত মহিলা দুইটার কাছে যাই। আয়ন কাছে যেতেই মহিলা আয়নের হাত ধরে, বাবা, ও আমার একমাত্র মেয়ে আয়েশা। আমি পাশের বস্তিতে থাকতাম 13 বছর ধরে। আমার মেয়েটাকে কোনো রকম সবার চোখের আড়াল করে রেখেছি, কারো নজর পড়তে দেয়নি ওর উপর। এতদিন কারোর নজর না আসলেও ও এখন শকুনের চোখ পড়েছে ওর উপর। আজ ওরা তিনজন আমার মেয়েটার সর্বনাশ করতে চেয়েছিল। তুমি ফেরেশতার মতো এসে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিলে। বাবা, আমার মেয়েটা এখনো নিষ্পাপ। আমার সময়ও ঘনিয়ে এসেছে। শেষ সময় আমার একটা কথা রাখবে? বলো, রাখবে? আয়ন কি বলবে বুঝতে না পেরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমার সাধ্যমতো চেষ্টা করব, আপনি বলেন। মৃত্যুসজ্জায় মহিলাটার মুখে হাসি ফুটে ওঠে। আয়নের দুহাত ধরেই, আমার ফুলের মতো মেয়েটাকে তুমি আগলে রেখো, ওকে অযত্নে ফেলে দিও না। তুমি যদি বিবাহিত হও, আমার মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিও।
যে আমার মেয়ের গায়ে কখনো ফুলের টুকাও দিবে না। আমার মতো করে আমার মেয়েকে রানীর মতো করে রাখবে। কথা দাও আমাকে, আমার এই স্বপ্নটা তুমি পূরণ করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আপনার মেয়ের সব দায়িত্ব আমার। আমি আপনার স্বপ্ন বিফলে যেতে দিব না। যতক্ষণ দেহে প্রাণ থাকবে আপনার মেয়েকে রানীর মতো করে রাখব, কথা দিলাম আপনাকে। মহিলাটা আয়নের হাত ধরে মুচকি হাসলো। আয়েশার হাত আয়নের হাতে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আয়ন হঠাৎ না বলে চিৎকার করে উঠে বসে। এ আমি কি করলাম? আমি তো ওর মাকে কথা দিয়েছি ওনার মেয়েকে রানীর মতো করে রাখবো। আয়ন বিছানা ছেড়ে দ্রুত নামে, এক প্রকার দৌড়ে নিচে নেমে যায়। এরপর ঘরের মেইন দরজা খুলে দেখে আয়েশা নেই। আয়ন পাগলের মতন দৌড়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় যায়। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ কিছুটা দূরে লক্ষ্য করে আয়েশাকে। আয়েশা রাস্তায় এলোমেলো ভাবে হাঁটছে, শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে। আয়ন পেছন থেকে আয়েশা, বলে চিৎকার করে ডাকছে, আর ঝড়ের বেগে দৌড়ে আয়েশার কাছে যেতে চাইছে। আয়নের বাড়ির পাশের রোডটা হাইওয়ে হওয়ায় ঝড়ের বেগে গাড়ি চলছে। এর মধ্যেই আয়েশা রাস্তার মাঝখানে চলে গিয়েছে। আয়নের দৌড় বেশিক্ষণ স্থায়ী হলো না। আচমকা একটা বাসের ধাক্কায় আয়েশা একটা পিলারের সাথে ধাক্কা খায়। আয়েশার নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আয়ন গিয়ে আয়েশার মাথা কোলে তুলে নিয়ে চিৎকার করে কান্না করে দেয়। এই পাখি, তুমি আমাকে একা ফেলে কোথাও যেতে পারো না। তুমি কিন্তু বলেছিলে বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তুমি আন্নাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না। পাখি, এই পাখি, চোখ খুলে দেখো, তোমার আয়ান এসে গেছে। আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আর কখনো তোমার গায়ে হাত তুলব না। চোখ খুলো তুমি। আয়নের কান্না দেখে আশপাশের লোকের ভিড় জমে গেছে। কেউ কেউ ছবি তুলছে। আয়ন আয়েশার মুখ ঢাকতে গিয়ে লক্ষ্য করে এখনো ওর নিঃশ্বাস চলছে। আয়ন আর দেরি না করে আয়েশাকে কোলে নিয়ে রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি এসে দুজনকে ধাক্কা দেয়। সাথে সাথে আয়ন আয়েশাকে নিয়ে দূরে ছিটকে পড়ে। আয়নের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ উল্টে আসছে। আজরায়েলকে চোখের সামনে দেখতে পাচ্ছে। পিচঢালা রোডে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মাটির সাথে ঘেঁষে আয়নের মুখের এক পাশ থেতলে গেছে, বাম হাত ভেঙে ঝুলে গেছে। আয়ন বার কয়েক ওঠার চেষ্টা করেও মাটি থেকে মাথা তুলতে পারছে না। অবশেষে নয়ন জোড়া বন্ধ হয়ে যায়। রাস্তায় দুইটা মানুষের এমন মর্মান্তিক দৃশ্য দেখে কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, আর কিছু কিছু মানুষ তাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত। সবাইকে দাঁড়িয়ে আছে, কারো সাহস হচ্ছে না দুজনকে তুলে হসপিটালে ভর্তি করবে। এরপর হঠাৎ ভিড় ঠেলে একজন ঢোকে। এরপর আহত ব্যক্তির মুখ দেখে সে মুহূর্তেই দিশেহারা হয়ে যায়। এই তোরা দেখছিস কি? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দাঁড় করা, ভাইকে হসপিটালে নিতে হবে। এই কেউ অ্যাম্বুলেন্সকে ফোন দে, আর রাস্তায় গাড়ি থাকলে নিয়ে আয়। রোহান, জলদি ভাইকে হসপিটাল নিতে হবে। রোহান আয়নের এমন আহত শরীরের দিকে তাকিয়ে তার রুহু কেঁপে ওঠে। মোবাইল বের করে ফোন করতে করতে রাস্তায় গিয়ে দাঁড়ায়। এর মধ্যে একটা মাইক্রোবাস আসতে দেখে ওইটাকে দাঁড় করিয়ে আয়ন আর আয়েশাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এরপর রোহান মুহূর্তেই মামুন আর মাহবুব বলে দেয় আয়ন অ্যাক্সিডেন্ট করেছে। আয়নের যখন জ্ঞান ফেরে সে চোখ খুলে দেখতে পায় ওর মা জেরিন বেগম আর ওর বাবা মীর চৌধুরীকে। আয়ন খেয়াল করলো তার একটা চোখ খোলা, আরেকটা কোথায় তা দেখার জন্য আয়ন হাত দিয়ে দেখতে যেয়ে খেয়াল করে বাম চোখ নাড়াতে পারছে না। ডান হাত দিয়ে মুখে হাত বুলিয়ে দেখে মুখের ডান সাইডে চোখ সহ পুরো ব্যান্ডেজ করা। আয়নের চোখ খুলতে দেখে জেরিন বেগম আয়নের দিকে ছুটে আসে। এরপর আয়নের পাশে বসতে বসতে বলল, কেমন লাগতেছে বাবা? কেন যে দেশে আসলি? তোদের চিন্তায় আমার ঘুম হয় না। আয়ন জেরিন বেগমের কথা শুনে খানিক চোখ বন্ধ করে আশেপাশে তাকিয়ে বলল, আয়েশা কোথায় মা? ও ঠিক আছে তো? জেরিন বেগম ছেলের মুখ থেকে আয়েশার নাম শুনে মুহূর্তেই কালো মেঘে ছেয়ে গেল তার মন। কিছুটা রাগী ভাব নিয়ে তেতো কণ্ঠে বলে উঠল, পেটের বাচ্চাটা মারা গেছে। ডাক্তাররা অপারেশন করে বাচ্চাটা নিয়ে নিয়েছে। তবে ওই খারাপ মেয়েটা মরে নাই এখনো। ডাক্তাররা 72 ঘন্টা সময় দিছে। এর মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে কোমায় চলে যেতে পারে, না হলে মরা ছাড়া কোনো গতি নেই। আর ডাক্তারদের হাতেও কিছু করার নাই। আর ওই বস্তির মেয়েটাকে নিয়ে তোর এত চিন্তা কেন? তোর ওই বোবা মেয়েটাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওই মেয়ের থেকে সুন্দর সুশিক্ষিত মেয়ে তোর জন্য বউ করে আনবো। ওই বোবা মেয়ের নাম যেন মুখে না নিস। আয়ন জেরিন বেগমের কথা শুনে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল।
তার মা এমন কেন সে ভাবে, কিছুতেই মেলাতে পারে না। মামুনকে কত ভালোবাসে, আদর স্নেহ করে, সবকিছু ওকে করে। আমার ভোলাতে এমন কেন করে? উনি সত্যি আমার মা তো, নাকি আমাকে দত্তক নিয়েছে? আয়ন কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে থাকে। একটা দীর্ঘশ্বাস নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আল্লাহ, তুমি আমার বউকে বাঁচিয়ে দিও। ওকে ছাড়া আমি অচল হয়ে যাব আল্লাহ। আমি আমার পাখিটাকে ছাড়া তোমার কাছে আর কিছু চাই না। তুমি আমার পাখিটাকে আমার কাছে ফিরিয়ে দাও। দরকার হলে আমার জীবনটা নিয়ে আমার প্রিয়তমাকে বাঁচিয়ে দাও। ও সুস্থ হলে আমি ঠিকমতো নামাজ আদায় করব। চেষ্টা করব সব খারাপ কাজ থেকে দূরে থাকতে। শুধু তুমি আমার পাখিটাকে বাঁচিয়ে দাও আল্লাহ। আয়নের চোখ দিয়ে আষাঢ় মাসের বৃষ্টির ন্যায় অনবরত পানি পড়তে লাগলো। আয়ন মনে মনে আল্লাহর কাছে আয়েশাকে ভিক্ষা চাইছে। জেরিন বেগম আয়েশার প্রতি আয়নের এমন ভালোবাসা দেখে রাগে দুঃখে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। জেরিন বেগম গিয়ে মাহবুব আলমকে বলল, আয়ানের জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ভিতরে গিয়ে ওর সাথে কথা বলতে পারেন। জি আপা, ধন্যবাদ। মাহবুব আলম হচ্ছে মধুসিদ্ধি গ্রামের চেয়ারম্যান। আয়ন গতকাল বাড়ি আসবে সেটা শুধুমাত্র উনিই জানত, কিন্তু রাতে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে উনি কল্পনাও করেনি। রাতে যখন আয়নের অ্যাক্সিডেন্টের কথা শুনে সাথে সাথে হসপিটালে চলে আসে। দীর্ঘ 12 ঘন্টা অপেক্ষার পর আয়নের সাথে কথা বলতে পারছে। আয়ন মাহবুব আলমকে দেখে উঠতে চাইলে মিজান দৌড়ে গিয়ে আয়নকে ধরে ফেলে। আয়ন গিয়ে মিজানের সাহায্য নিয়ে আছোয়া হয়ে বসে। এরপর মাহবুব আলমকে উদ্দেশ্য করে বলে, ভাই, আপনি কখন আসলেন? আর কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? মাহবুব আলম আয়নের পাশে বসে। এরপর আয়নকে ভালো করে দেখে হেসে দেয়। এরপর, আসতে না আসতে দুর্ঘটনা, কি ভাগ্য তোমার। এমন হবে জানলে তো কখনই আসতে বলতাম না। আমি গতকাল রাত আসছিলাম, ডাক্তাররা বলেছে তোমার জ্ঞান ফিরতে সময় লাগবে, তাই রাতে বাড়ি চলে গিয়েছিলাম। আর এদিকে দুপুর 12টার সময় আসছি। ভালো করছেন। ফিরোজ ভাই জানে নাকি আমি আসছি? উনি ঢাকায়, এর জন্য আসতে পারেনি। 2-1 দিনের মধ্যে হয়তো উনিও আসবে। এখন কেমন লাগতেছে তোমার? আপনারা পাশে থাকলে খারাপ থাকি কেমনে ভাই? এখন যেহেতু পাশে আছেন, একদম ভালো হয়ে গেছি। মাহবুব আলমের সাথে আসা দুজনের মধ্যে রিফাত নামক ছেলেটা বলে উঠল, ভাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। মাঠে নামতে হবে আবার। কিছু পাগলা গরু গোয়াল ছেড়ে পালিয়েছে, তাদের ঠিক করতে হবে। মাহবুব রিফাতকে থামিয়ে দিয়ে, এই সময় এসব না, ও আগে সুস্থ হয়ে উঠুক, এরপর সব হবে। সমস্যা নাই, তোরা রেডি থাক, আমি সুস্থ হয়ে আসতেছি। আর মিজান, তোর কি খবর? তুই তো দেখি ভাইকে ভুলে গেলি একবারে। কি যে বলো না ভাই, তুমি দেশে ছিলে না তাই নেটওয়ার্ক ডিসকানেক্ট ছিল। এখন থেকে আবার আগের মির্জানকে দেখতে পাবেন, আপনার পাগলা মির্জানকে। মাহবুব মিজানের কথা শুনে মুচকি হাসি। আয়ন পাশ থেকে বলে ওঠে, আচ্ছা আয়ান, আমি যাচ্ছি, কাজ আছে একটু। আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সোজা আমাকে ফোন দিবে। আর আমি ডাক্তারকে বলে দিয়েছি যাতে একটু ভালোভাবে তোমাদের দেখাশোনা করে। মাহবুব চলে যেতেই মিজান এসে আয়নের পাশে বসে। আয়ন মিজানকে উদ্দেশ্য করে, তুই যাসনি কেন মাহবুব ভাইয়ের সাথে? আমি এখন থেকে তোমার সাথে আছি ভাই, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত যাচ্ছি না। তোর মায়ের অসুখটা এখন কেমন হয়েছে, নাকি আগের মতো আছে? আয়নের মুখ থেকে মায়ের কথা শুনে মিজান চুপ থাকে। আয়ন মিজানের মাথায় চাপড় মেরে বলল, চুপ কেন? বল কি হয়েছে? আর মন খারাপ করছিস কেন? মা এখন বেঁচে নেই ভাই, তুমি দুবাই যাওয়ার 3 মাস পরে মা মারা যায়। আচ্ছা, মন খারাপ করিস না, আমি আসছি না এখন। আর এখন থেকে তুই আমার সাথে থাকবি। আয়নের কথা শুনে মিজান মুচকি হেসে বলে, তুমি না বললেও আমি থাকতাম ভাই। জেরিন বেগম 23 নম্বর ওয়ার্ড যেখানে আয়নকে রাখা হয়েছে ওখান থেকে বের হয়ে সামনে তাকিয়ে দেখে মামুন রিসেপশনিস্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে আর পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের সাথে ইশারায় কথা বলছে। জেরিন বেগম মামুনের পাশে গিয়ে, মামুন, এদিকে আয় তো। জেরিন বেগম মামুনকে কথা বলতে না দিয়ে মামুনের হাত ধরে কোলাহল থেকে বের হয়ে নিলিবিলি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। মামুন খানিকটা বিরক্তি ভাব নিয়ে, কি হয়েছে মা, এখন গরুর মতো টেনে নিয়ে আসলে কেন? আয়ান এখানে নিজে থেকে আসেনি, এমপি ফিরোজ হাসান আর চেয়ারম্যান মাহবুব মিলে ওকে নিয়ে আসছে। তোমার পাগল ছেলের কাজ মারামারি করা, খুন খারাপি করা, তাই হয়তো কাউকে খুন টুন করা জন্য নিয়ে আসছে। এটা আমাকে বলতেছো কেন?
তোর কি মনে ডর ভয় নাই? ওই খারাপ মেয়েটা যদি আয়ানকে কোনোভাবে তোর নাম বলে দেয় কি হবে জানিস? তোকে আয়ান জ্যান্ত মাটি দিয়ে দেবে। ও কেমন তুই তো জানিস। মায়ের কথা শুনে ভয়ে মামুনের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সত্যি তো, ভাই যদি জানতো ও ফুলটাকে আমি নষ্ট করেছি, আমি ওর ফুলের মধু খেয়েছি, তাহলে তো আমাকে না না আগে আমাকে কিছু করতে হবে। মামুন ভয়ে ভয়ে, মা শেষ বারের মতো তোমার এই ছেলেটাকে বাঁচিয়ে দাও মা। ওই মেয়েকে যেভাবে হোক তুমি সরিয়ে দাও। আজকের পর থেকে তোমার সব কথা শুনবো। তুমি যেভাবে বলবে সেভাবে চলবো। কোনো মেয়ের দিকে কুনজর দিব না। মা, তোমার ছোট বাচ্চাটাকে এবারের মতো বাঁচিয়ে দাও। মামুন জেরিন বেগমের পা ধরে কান্না করছে। জেরিন বেগমও ভয় পাচ্ছে কিছুটা। তার বড় ছেলে যে পরিমাণ রাগী, রাগ মাথায় উঠলেই বাবা মাকেও ছাড়ে না। জেরিন বেগম নিচ থেকে মামুনকে তোলে। শোন, তুই একটা নার্স জোগাড় কর। টাকা যত লাগে আমি ব্যবস্থা করব। তুই সুযোগটা কাজে লাগাতে না পারলে আর কখনো পারবো না। তুই বসে না থেকে তাড়াতাড়ি একটা নার্স খুঁজে দেখ। আয়ন এক নজরে আয়েশাকে দেখতে না পারা পর্যন্ত মনে শান্তি পাচ্ছে না। তার মনে হচ্ছে বুকের ওপর ভারী কিছু চেপে বসে আছে। হাত পাগুলো নড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। আয়ন আর মিজান ছাড়া ওদের কেবিনে তৃতীয় কোনো ব্যক্তি নেই। কেবিনের উত্তর দক্ষিণ দুই দিকে দুইটা জানালা আছে। মৃদু বাতাস বইছে ভেতরে। আয়নের এমন শান্ত পরিবেশেও শুয়ে থাকা ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। আয়ন মনে মনে ভাবল, গতকাল রাতে দ্বিতীয় গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর আমাদের এখানে নিয়ে আসলোটা কি? আয়ন চোখ বন্ধ করে আছে, কিন্তু মাথায় বারবার প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। শেষমেশ জিজ্ঞাসা করেই ফেলল, মিজান, গতকাল রাতে আমি আর তোর ভাবি অ্যাক্সিডেন্ট করার পর আমাদের এখানে নিয়ে আসলো কে? রোহান আর করিম আপনাদের এখানে নিয়ে আসছি। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? ও, ওরা কোথায় এখন? জানি না। আয়ন কিছু সময় চুপ থেকে গতকাল রাতের কথা ভাবতে লাগলো। অ্যাক্সিডেন্ট করায় রাস্তায় গাড়ি তেমন একটা ছিল না। আমার যখন রাস্তায় পড়েছিলাম তখন রাস্তার মাঝে কিছু সময়ের জন্য ও গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল। আর আমি তো আয়েশাকে নিয়ে যাওয়ার সময় পাশে ও কোনো গাড়ি দেখিনি। তাহলে হঠাৎ কোত্থেকে ওই গাড়িটা আসলো? এত বড় রাস্তায় আমি তো তখন রাস্তার একপাশে ছিলাম। তাহলে ওটা গাড়ি অ্যাক্সিডেন্ট নাকি আমাকে মারতে চেয়েছিল? মিজান, গতকাল রাতে আমরা যে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট করি ওগুলো ড্রাইভার কোথায়? ওদের পাওয়া গেছে নাকি? ভাই, প্রথম জনকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু কিন্তু কি? শেষের জন কোথায়? আয়ন মনে মনে যেটা সন্দেহ করলো সেটা যে সত্যি হয়ে যাবে এটা ভাবতেও পারেনি। ও দেশে আসলে মাহবুব ছাড়া তো কেউই জানে না। তাহলে কে করিয়েছে অ্যাক্সিডেন্টটা? আয়ন চুপচাপ ভাবতে লাগলো, দ্বিতীয় ব্যক্তিটা কে হবে? কার এত বড় সাহস হয়েছে আমাকে মারার জন্য গাড়ি পাঠায়? শুধু একবার বিছানা থেকে উঠেনি, এরপর তোদের বোঝাবো। আয়ন বেড থেকে উঠতে মিজান এসে ধরে। ভাই ও পালিয়ে গেছে, কেউ ওকে দেখতে পর্যন্ত পারেনি। ভাই কোথাও যাবেন নাকি? আয়েশা, এক নজর দেখতে হবে। আমি ওকে না দেখে বিছানায় শুতে পারছি না। আমাকে একটু নিয়ে চল তো। আচ্ছা ভাই, আসেন। আয়ন কোনো রকম মাটিতে পা রেখে এক হাত মিজানের কাঁধে দিয়ে ইমার্জেন্সি রুমের দিকে পা বাড়ালো। এদিকে মামুন টাকার লোভ দেখিয়ে একটা নার্সকে ঠিক করলো। তাকে ভরসা দিল যদি কাজটা করতে পারে নগদে 5 লাখ টাকা। আর ওর সাথে সেফটির জন্য যা যা লাগে মামুন সব করবে। ও শুধু কোনো মতে আয়েশাকে মারতে পারলে হবে। এদিকে নার্সও 5 লাখ টাকা লোভ দেখে দেরি না করে ওটির দিকে হাঁটা দিল। ওখানে দায়িত্বরত কেবিনে থাকা মেয়েটা তার ফ্রেন্ড, তাই কোনো প্রকার না ভেবে কাজটা সে করতে পারবে এটা মামুনকে আশ্বাস দিল। মামুন কিছুটা চিন্তিত, এই মেয়েটার ওপর বাঁচা মরা নির্ভর। যদি মারতে না পারে তখন কি হবে? মামুন কি করবে ভেবে পাচ্ছে না। আয়ান মিজানের কাঁধে ভর দিয়ে আয়েশার রুমের দিকে যেতে লাগলো। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু মন মানছে না। তার মনে হচ্ছে তাকে ছাড়া তার পাখিটা খুব কষ্টে আছে। যদি কোনো বিপদ আপদ হয়। আমাবস্যা চাঁদের মতন উজ্জ্বল মুখশ্রী, কাজল কালো চোখ, চিকন চিকন গোলাপি ঠোঁট। আয়ন আয়েশার পাশে বসে এক মনে চুপচাপ দেখছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। এই মুখের দিকে তাকালে আয়ন যেন নিজের জগৎ থেকে হারিয়ে যায়। এই মায়াবী চাঁদের মুখখানা 1000 বছর ধরে দেখেও মনের পিপাসা মিটবে না। প্রথম যেদিন আয়ন আয়েশার মুখ দেখে, আয়ন তখন অবাক হয়ে দেখছিল, এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? আয়নের দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হচ্ছে আয়েশা। আয়ন যেদিন রাতে আয়েশার মেয়ের মৃতদেহ নিয়ে
বাড়িতে না গিয়ে মিজানের বাসায় চলে যায়। ওইখানে মিজানের মায়ের সাহায্য নিয়ে আয়েশার মাকে দাফন করে। সেদিন আয়েশা মিজানের মাকে জড়িয়ে ধরে কান্না করেছিল। মিজানের মাও আয়নের থেকে সব শুনে আয়েশাকে নিজের মেয়ে মনে করে বুকে টেনে নিল। এদিকে আয়ন দুদিন ধরে বাড়িতে না যেতে জেরিন বেগম নানা রকম প্রশ্ন করতে লাগলো। রাতে মিজানের মায়ের হাতের রান্না খেয়ে আয়ন আয়েশাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দুজন ঘরে ঢুকতে বাধা হয়ে দাঁড়ালো জেরিন বেগম। তোর সাথে মেয়েটাকে আর এত রাতে আমাদের বাড়ি নিয়ে আসলি কেন? মা, তোমাদের বাড়ি মানে কি? আমারও তো বাড়ি নাকি? তোর বাড়ি না, ওটা কখন বললাম আমি? আমাদের মধ্যে তুই অত পড়িস? এখন রাত হয়ে গেছে, সকালে উঠে বলবো। এখন সামনে থেকে সরো, রুমে যাব। এত রাতে আমি কোনো অচেনা মেয়েকে আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। তুই ওকে যেখান থেকে নিয়ে আসলি ওখানে দিয়ে আয়। আয়ন জেরিন বেগমকে কি বলবে বুঝতে পারছে না। আয়েশাকে নিয়ে কোথায় যাবে? আমি ছাড়া তো এই মেয়ের কেউই নেই। আর ওর মাকেও কথা দিয়েছি ওকে আগলে রাখবো। কি বলবো মাকে? এসব শুনলে যদি উল্টাপাল্টা কিছু মনে করে তখন কি হবে? যদি এই রাতের বেলা বের করে দেয় তখন কি করব? না, কিছু একটা বলে মানাইতে হবে। কি বলা যায় ভাবতে লাগলো। আয়ন কিছুক্ষণ চুপ করে থেকে, ও অচেনা কেউ না, তোমার বৌমা, তাই আমি এখানে নিয়ে আসছি। আর আমি যেখানে থাকবো আমার বউ সেখানে থাকার কথা। আয়নের মুখ থেকে এমন কথা বের হতেই আয়েশা বিস্ময়ের চোখে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়েশার ভয়ে বুক ধড়ফড় করছে। কি বলছে উনি? মুখ ফুটে কিছু বলবে তাও পারছে না, হাত পা নিষ্পিস করছে। শেষে সবকিছু আল্লাহর হাতে তুলে দিয়ে মাথা নিয়ে শক্ত পিলারের মতন দাঁড়িয়ে আছে। কি বা বলবে? এদিকে আয়নের মুখে এমন কথা শুনে জেরিন বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ে। কত স্বপ্ন, কত আশা। ছেলেকে কোটিপতির মেয়ে বিয়ে করাবে, বেশি করে যৌতুক নিবে। সব স্বপ্ন আশা মিশে যেতে দেখে চিৎকার করে মীর চৌধুরীকে ডাকে। এই, তোমার ছেলে কি করছে দেখো। এত রাতে অচেনা একটা মেয়ে নিয়ে এসে বলে সে নাকি তার বউ। তাড়াতাড়ি আসো। মীর চৌধুরী জেরিন বেগমের উচ্চ আওয়াজের ডাকে সাড়া দিয়ে রুম থেকে দ্রুত পায়ে ড্রয়িং রুমে আসে। এসে দেখে দরজার চৌকাঠে আয়ন একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। মীর চৌধুরী কিছুটা অবাক হয়ে তাদের সামনে গিয়ে, আয়ান, কে এই মেয়ে? আগে কখনো কিছু বলি না, হঠাৎ করে এসব কি? আমাদের না জানিয়ে কাজটা কি? ভালো হয়েছে, খুলে বল সব কিছু। ও আমার স্ত্রী, এছাড়া আর কিছু বলার নাই। রাত হয়েছে অনেক, ঘুমাবো আমরা। তুই আমাদের না বলে বিয়ে করছিস, এখন ওকে ঘরে নিয়ে এসে আরো বড় গলায় কথা বলছিস? এত সাহস কে দিয়েছে তোকে? শুধু শুধু কথা বাড়াবে না তো বাবা, আমার বউয়ের দরকার, তাই বিয়ে করে নিয়ে আসছি। এখন তোমাদের ঘরে রাখলে রাখো, না হলে চিরকালের জন্য চলে যাচ্ছি, আর আসবো না কখনো। আয়নের কথা শুনে জেরিন বেগম আর মীর চৌধুরী দুজনে অবাক হয়। কোথায় তারা হুমকি ধমকি বকাঝকা করবে তা না, এখন উল্টে তাদের হুমকি দিচ্ছে। মীর চৌধুরী পরিস্থিতি সামাল দিতে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা জরিনা, বাদ দাও তো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন কিছু করার নাই, তুমি শান্ত হও। আর বৌমা, মুখের নোকাপটা খোলো, আমরা একটু দেখি আমার বৌমা কেমন। আয়েশা আস্তে আস্তে মুখের উপর থেকে নেকাবটা সরাতেই জেরিন বেগমের মন গলে ঠান্ডা হয়ে গেল। তার পুত্রবধূ এত সুন্দর হবে ভাবতেও পারেনি। এ তো যেন ছেলে কোনো পরি ধরে নিয়ে এসেছে। মীর চৌধুরী দেখামাত্র বলে উঠল, মাশাল্লাহ, আমার বৌমাকে পছন্দ হয়েছে, তোমার কিছু বলার আছে নাকি? জেরিন বেগম কিছু না বলে খুঁটিয়ে খুঁটিয়ে আয়েশাকে দেখছে। আয়ন প্রথমবারের মতন আয়েশাকে দেখে বড়সড় একটা ধাক্কা খায়। এতে মনে হচ্ছে আসমান থেকে খসে পড়া কোনো ছোট একটা তারা। ভাই, আপনি একবার বলেন, এক্ষুনি ওই খাটাকে গাছে ঝুলিয়ে দিচ্ছি। মিজানের এমন কথা শুনে আয়ন ভাবনা থেকে ফিরে আসে। এক পলক আয়েশার দিকে তাকিয়ে, এই মেয়েকে নিয়ে আসার সময় হাসপাতালের সবাই দেখছে নাকি? দেখছে না মানে? ওকে সব্বার সামনে গিয়ে ঘাড় ধরে কোর মতো টেনে নিয়ে আসছি। ওই মার সাহস কি করে হয় আমার ভাবির দিকে নজর দেওয়ার? ভাই, একবার বলে দেখো কি করি শালাকে। মিহি কান্না করতে করতে একাকার। মিজানের এমন শক্ত হাতে ওর গর্দানটা যেন এখনই ভেঙে যাবে। মিজান মিহির এক হাত ধরে গর্দান শক্ত করে ধরে আছে। মিহি অন্য হাত দিয়ে নিজেকে ছাড়াতে ব্যর্থ চেষ্টা করে চলেছে। এদিকে মিহিকে এমন ষাঁড়ের মতন টেনে হিসড়ে নিয়ে আসতে দেখে হসপিটালের সবাই ওদের পিছু পিছু আয়নের সামনে এসে হাজির। আস্তে আস্তে রুমের মধ্যে লোকজন বাড়তে লাগলো। এর মধ্যেই হাসপাতালের ম্যানেজার এসে হাজির।
মিহিকে মিজানের হাতে ওভাবে দেখে কিছু হতভম্ব হয়ে গিয়েছে। এদিকে মিহির বান্ধবী ধারা এসে মিজানের থেকে মিহিকে ছাড়াতে নিলেই যেখানে ছিলি ওখানে দাঁড়িয়ে থাক, বেশি তেড়িমেড়ি করলে এক কোপে গলা কেটে ফেলবো। মিজানের ধমক শুনে ধারা ভয়ে চুপসে যায়, কিন্তু ম্যানেজার রফিক সাহেব মিজানের দিকে ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে এই ছেলে, তোমার সাহস কি করে হয় আমাদের স্টাফদের লাঞ্ছিত করার? ওর ঘাড় থেকে হাত সরাও, তোমাকে আমি জেলে দিব। তোমাদের গুন্ডামি আমি ছোটাচ্ছি, দাঁড়াও। হসপিটালে এসে গুন্ডামি দাঁড়াও, এখনই পুলিশ আসবে। শালা তোর পুলিশের পু মালি, এখন কল দে, 2 মিনিটের মধ্যে যেন হসপিটালে এসে পৌঁছয়, না হলে আজ এই মেয়েকে জানে মেরে ফেলবো। তোদের দেখা ছাড়া তখন কিছুই করার থাকবে না, কল দে তাড়াতাড়ি। মিজান একটু বেশি উত্তেজিত হতে আয়ন ভাবল এই মুহূর্তে মিজানকে না আটকালে কিছু জানার আগে এই মেয়েকে মেরেও ফেলবে ও, তখন কাহিনীটা আরো বড় হয়ে যাবে। ওই চুপ কর তুই, আমি তো তোর সামনে আছি তো, নাকি নাকি এখন আমার থেকে বড় হয়ে গেছিস আর আমার সামনে বড় গলায় কথা বলতেছিস? কি ব্যাপার? আয়নের এমন কথা শুনে সবার নজর মিজানের থেকে সরে আয়নের দিকে পড়ে। এক হাতে লটকানো, মুখের এক পাশে ব্যান্ডেজ করা। এরপরও আওয়াজের তেজ দেখে সবাই কিছুটা বিস্মিত হয়ে আয়নের দিকে চেয়ে আছে। এবার আয়ন বলল, এই মেয়ে আমার স্ত্রীর ক্ষতি করতে চেয়েছিল। আমরা যখনই এই রুমে ঢুকি এই মেয়েকে কেমন যেন বিরক্ত লাগছিল, চোখে মুখে কিছুটা রাগের ছাপ দেখা যাচ্ছিল। তাই কিছুটা সন্দেহের বশে এই মেয়েকে যখন ধরতে বলি মেয়েটা পালিয়ে যেতে চেষ্টা করে, তাই আমার অর্ডারে আমার ছোট ভাই ওকে ধরে নিয়ে আসছে। এখন কারো কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন, সমস্যা নাই। আয়নের কথা শুনে রফিক সাহেব মনে মনে ভাবতে লাগলো এই ছেলে চামচা যদি এত রাগ দেখায় ওর ওস্তাদ না জানি কেমন হয়, কিন্তু আমাকে এখন সবকিছু সামাল দিতে হবে। দিহান চৌধুরী যতক্ষণ না আসে আমাকে সামলাতে হবে। হসপিটাল থেকে কথাটা বাইরে যাওয়ার আগে কিছু করতে হবে। এই কথা যদি বাইরে ফটক হয় পুরো হসপিটালের বদনাম হয়ে যাবে। রফিক সাহেব ছুটে এসে আয়নের কাছে, আপনি না জেনে না বুঝে কার উপর এভাবে দোষ চাপাতে পারেন না, এটা অন্যায়। আয়ন বসা থেকে উঠতে মেরুদণ্ডে ব্যথা লাগে। সূচক করে কিছুক্ষণ জিম মেরে বসে থাকে। এরপর ডান হাতটা একবার মুষ্টিবদ্ধ করে আবার খোলে, এরকম কিছুক্ষণ করে। এরপর মুখে মুচকি হাসি রেখে রফিক সাহেবের দিকে তাকিয়ে বলে, আমার চোখ কখনো মিথ্যা বলে না। এই মেয়ের মুখ দেখে আমি বুঝে গেছি ও কি করতে চলছিল। আর প্রমাণ আমাদের হাতে নেই, ওটা আপনাদেরই হাতে। প্রমাণ আমাদের হাতে মানে? মজা করেন আমাদের সাথে? প্রমাণ ছাড়া কাউকে দোষী করতে পারবেন না। আর আপনাদের যদি এতই অনিরাপদ মনে হয় আপনারা আমাদের হসপিটাল থেকে যেতে পারেন। রফিক সাহেবের মুখে এমন কথা শুনবে আয়ন আশা করেনি। এত বড় অপমান করবে আয়ন ভাবতেও পারেনি। সবাই রফিক সাহেবের কথা মতো হ্যাঁ সূচক আওয়াজ করলো। আয়ন মনে করেছিল ম্যানেজার খুবই বুদ্ধিমান, চতুর লোক। এখন ওনাকে দেখে আয়নের কথা বলার মতন ভাষা চলে গেছে। আয়ন কষ্ট করে বসা থেকে উঠে রফিক সাহেবের সামনে গেল। এরপর শার্টের কলার ঠিক করতে করতে, আমি তো ভাবছি আপনি চালাক চতুর, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। সে যাই হোক, আপনার বসকে বলবেন আমার সাথে দেখা করতে। অবশ্য আপনি না বললেও চলবে। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনার বস দিহান চৌধুরী চলে আসবে। আর আপনি এমন বের হয়ে যেতে বললেন, আমার মনে থাকবে। আপনি গিয়ে আপাতত একটু রেস্ট নিন, আমি এই দেখছি এসব। আর বাড়াবাড়ি করবেন? আপনি আমার কথায় নাক না গলালে আমি খুশি হব। দেখছেন তো আমার বউটা খুব অসুস্থ। আপনাদের দরকার আমার বউটাকে সুস্থ করে দেওয়ার, কিন্তু না, আপনারা আরও ওকে মারতে চাইছেন। এখন আমার ভালোবাসার মানুষকে যদি কেউ মারতে চায় আমি কি চুপ করে থাকব? বলুন তো। আপনারও বউ বাচ্চা আছে, ওদের প্রতি যত্নশীল হন। আর আমাকে যদি না চিনেন আপনার বস আসলে জিজ্ঞেস করে নিয়েন। ধন্যবাদ আপনাকে এতগুলো কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আয়ন মুচকি হেসে রফিক সাহেবের থেকে দূরে সরে দাঁড়ায়। এরপর সবার উদ্দেশ্যে, আপনারা এখানে হইচই করে লাভ নাই। আমার পেছনে দেখছেন তো আমার বউটার কি অবস্থা, বাঁচবে নাকি সেটাও অনিশ্চিত। আপনারা দয়া করে কক্ষ ত্যাগ করে এই মেয়েটার সাথে আমাদের পার্সোনাল কিছু কথা আছে, আপনারা চলে গেলে ভালো হয়। আয়নের কথা মুখ থেকে বের হওয়ার আগেই ধারা বলে উঠল, আপনি আমার ফ্রেন্ডকে ছেড়ে দেন, এরপর আমরা সবাই এখান থেকে চলে যাব, না হলে এখান থেকে কেউ এক পাও নড়ব না। ও এই কথা, আচ্ছা আপনার কথাই রাখলাম। পরে যদি এই মেয়ের কোনো সমস্যা হয় তাহলে তার জন্য
আপনি দায়ী। এই মিজান, ছেড়ে দে। মিজান মিহিকে ছেড়ে দিয়ে আয়নের পাশে এসে দাঁড়ায়। জেরিন বেগম জামাই ছেলেকে নিয়ে ছাদে আলোচনা করছিল কেমনে আয়শাকে সরাবে। এদিকে সবার এত চেঁচামেচি হইচই শুনে জেরিন বেগম, মীর চৌধুরী আয়শাকে রাখা রুমে চলে আসে। এসে দেখে কাহিনী শেষ হওয়ার পথে। মিহিকে ছেড়ে দিতে ধারা এসে মিহিকে টেনে নিতে চাইল। তুই যা, আমার একটু কথা আছে ওনার সাথে। মিহি আয়নের সাথে কথাগুলো বলবে শুনে ধারার গা দিয়ে আগুন জ্বলতে লাগলো। কি করবে বুঝে উঠতে পারছে না। যার জন্য সে চুরি করতে এত কিছু করেছে, শেষে কিনা ও চাইছে না। ধারার আগে গজগজ করতে করতে, এই আপনার রুম থেকে বের হন, রোগীর সমস্যা হচ্ছে, বাইরে যান সবাই। ধারা এক প্রকার জোর করে রুমের মধ্যে থাকা সবাইকে বের করে দেয়। আয়ন আর মিজানকেও বের করে দেয়। আয়ন ও মিজান তর্কে না জড়ে রুম থেকে বের হয়ে করিডোরে গিয়ে একটা চেয়ারে বসে। মিহি ও আয়নের পিছু পিছু এসে আয়নের সামনে দাঁড়ায়। আয়ন জানে এই মেয়ে কি বলবে, কি করতে আসছে, তাই মৃদু হেসে, মিজান, তুই একটু দূরে যা, উনি মনে হয় কিছু বলবে। জি ভাই। এদিকে মিহি আয়নের পিছু পিছু আসতে দেখে মামুন ভয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। মামুন একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য করে কি বলে ওরা। মিহি আয়নের সামনে মাথা নুয়ে বলতে শুরু করে, আপনার ধারণা সত্যি, আমি আপনার স্ত্রীকে মারতে চেয়েছিলাম। আসলে আমি নিজের ইজ্জত বাঁচাতে এই পথ বেছে নিতে হয়েছে। আশ্চর্য, আপনার ইজ্জতের সাথে আয়েশার কি সম্পর্ক? মিহি সবকিছু খুলে বলে। আয়নের পায়ে পড়ে কান্না করতে লাগলো। আয়নও কি বলবে বুঝতে পারছে না। মিহি আয়নের কথাগুলো শুনে তড়িঘড়ি করে মোবাইল বের করে আয়নকে দেখায়। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা, আপনি টেনশন করবেন না। আর তার বদলে আমার বউকে একটু। আয়নের কথা শেষ করতে না করতে মিহি চোখের পানি মুছে। আচ্ছা, আমি যত সাধ্য চেষ্টা করব। আচ্ছা, আপনি যে আয়েশাকে মারতে গেছেন, কে অর্ডার করছে আপনাকে সেটা তো বলেন নাই তো? মিহি আয়নের কথা শোনা মাত্র মুখে অন্ধকার নেমে আসে। যদি নাম বলে দিই তাহলে ওর পরে আবার কোনো ক্ষতি হবে না তো। মিহি আয়নের কথা শুনে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতেই কিছুটা দূরে মামুনকে দেখতে পাই। সে মনে কিছুটা সাহস জমিয়ে ভয়ে ভয়ে, ওই যে ব্লু কালারের শার্ট পরা দাঁড়িয়ে থাকা ছেলেটা বলেছে, কাজটা করতে পারলে। আয়ন মিহির আঙুলের ইশারা অনুসরণ করতে মামুনকে দেখে পায়ের তলার মাটি সরে গেল। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। ও আমার আপন ছোট ভাই, ও কেন আয়েশাকে মারতে চাইবে? তাতে ওর কি লাভ? মিহি আর চোখে মামুনের দিকে এক পলক তাকিয়ে আয়নকে এক এক করে সব বলতে লাগলো। সেদিন মামুন কি বলেছিল। আমি মোবাইলে আমার বয়ফ্রেন্ডের সাথে তার চাওয়া পাওয়া নিয়ে তর্ক করতেছিলাম। ওই সময় আমি কান্না করতে করতে ওকে বুঝিয়ে বলছিলাম, আমি এত টাকা কোথায় পাবো, কে দেবে এত টাকা আমাকে, আমার কাছেও তেমন টাকা নেই। মা বাবাকে বললেও তারা এত টাকা দিতে পারবে না। আর আমি কোন মুখে ওদের কাছে থেকে টাকা চাইবো, কি বলে টাকা নেব? আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। আমার এই কথা শুনে মামুন পেছন থেকে বলে উঠল, সব সম্ভব। আমার ছোট্ট ছোট্ট একটা কাজ করে দিলে আমি আপনার সমস্যা দূর করে দিতে পারবো। আপনার যত টাকা দরকার তার থেকে বেশি দেব। মামুনের কথাটা সেদিন ফোনে আমার বয়ফ্রেন্ড শুনেছিল। এরপর ওদিক থেকে বিশ্রী হেসে সে বলল তার যে করে হোক টাকা চাই, না হলে ভিডিও ভাইরাল করে দেবে। এখন আমার কাছে আমার সম্মানের থেকে বড় কিছু ছিল না। আমি কল কেটে মামুনকে বললাম, কি কাজ? আমার এখন টাকা দরকার। সো কি কাজ তাড়াতাড়ি বলেন, যে করে হোক আমার টাকা চাই। সে তখন বলল, বেশি না, বড় কাজ না। গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করা দুজনের মধ্যে একটা মেয়েও ছিল। সে এখন মৃত্যুর সাথে যুদ্ধ করতে ব্যস্ত। আপনি শুধু গিয়ে তার কষ্টটা একটু আচান করে দিবেন, বাস এতটুকুই। এই ছোট্ট কাজটা করতে পারবেন না? টাকার অ্যামাউন্টটা কিন্তু 5 লাখ। কাজ করার পর 1 ঘন্টার মধ্যে টাকা আপনার হাতে চলে যাবে। হ্যাঁ বা না, কোনটা ভেবে চিন্তা বলবেন। একদিকে আপনার বাবা মায়ের সম্মান, অন্যদিকে আপনার সিদ্ধান্ত। আয়ন গিয়ে মিহির কথা শুনে রেগে মেগে চেয়ার থেকে উঠে মামুনের দিকে এগিয়ে যায়। মামুন এখনো চুপচাপ দাঁড়িয়ে ওদের দেখছে। তোকে তো আজ আমি মেরে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আয়েশার দিকে আঙুল তুলিস? তোর যে মুখ দিয়ে ওকে মারার কথা বলছিলি, ওর মুখ আমি পুড়িয়ে ছাই না করলে আমি আয়ান না। আয়ন যখনই মারতে যাবে তখন পেছন থেকে মীর চৌধুরী আয়নকে ধরে ফেলে। আয়নের এক হাত বাঁধা, অন্য হাত মীর চৌধুরী ধরে ফেলতে আয়নের জোর কমে যায়। জেরিন বেগম মামুনের সামনে দাঁড়িয়ে, তুই এত নিকৃষ্ট কখন হইলি? ছোট মনের মানুষ, অন্য মেয়ের কথা শুনে শেষে কিনা নিজের ছোট ভাইকে সন্দেহ করছিস?
ও তোর আপন ভাই। ও কেন তোর বউকে মারতে যাবে? তোর যদি এত সন্দেহ হয় তাহলে আমার ছেলের আগে আমাকে মেরে ফেল। আমিও তখন ওর সাথে ছিলাম। আমাকে মারার পর আমার ছেলের গায়ে হাত দিতে পারবি? এর আগে না। আর আমি বেঁচে থাকতে আমার বাচ্চা ছেলেটার গায়ে কাউকে ফুলের টোকাও দিতে দেব না। আয়ান মায়ের কথা শুনে রাগে ফুঁসছে। কিছু একটা হলে বাবা এসে ধরে ফেলে। এদিকে আয়ানের মাথায় ভূত চেপে বসেছে, যা হওয়ার হবে। আজ ওর ছাড় নেই। আয়ান মীর চৌধুরীর হাত থেকে ছোটার জন্য ধস্তাধস্তি করতে লাগলো। হাসপাতালের আশেপাশে যারা ছিল সবাই এসে ওদের তামাশা দেখছে। কেউ কেউ কানাকানিও করতে লাগলো। বাড়ি থেকে দারোয়ান ছুটে এসেছে। বাবা, তুমি ছাড়ো, ওর সাহস বেড়ে গেছে। ওকে তোমরা শাসন না করে মাথায় তুলে ফেলেছ। ওকে আজ আমি ছাড়বো না। দেখ, ও তোর আপন ভাই। কিছু করার আগে সত্য মিথ্যা যাচাই কর, পরে ওর গায়ে হাত দিতে পারবি। ওকে ফাঁসানোর জন্য হয়তো অন্য কেউ প্ল্যান করেছে। আমি জানি আমার ছেলে নির্দোষ। ওকে কেউ ফাঁসাচ্ছে। জেরিন বেগম আয়নের সামনে গিয়ে কান্না করতে লাগলো। জেরিন বেগমের কথার সাথে তাল মিলে মীর চৌধুরী বলে উঠল, দেখো বাবা, মামুন তোর আপন, ওই মেয়ে তোর কেউ না। আর ও তোর ক্ষতি চাইবে কেন? তুই তো ওকে নিজের হাতে বড় করেছিস, ভুলে গেলি নাকি 10 বছর আগের কথা? ও যখন পানিতে পড়েছিল, কথা বলতেছিল না দেখে কেমন করছিলি, ভুলে গেছিস সেদিনের কথা? ও আয়সাকে নিজের বোনের চোখে দেখে, ওকে কেউ ফাঁসাতে চাইছে। শান্ত হয়ে যা বাবা, বৌমার তো কিছুই হয়নি, শুধু শুধু কথা বাড়িয়ে কি হবে? শান্ত হয়ে যা, ঠান্ডা মাথায় বসে ওইসব পেছনের কে, তাকে ধরার চেষ্টা করিস। জেরিন বেগম আয়নের সামনে থেকে মামুনের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। তারপর চটাস করে গালে চড় বসিয়ে দেয়। এই তোর প্ল্যান সি। আজ থেকে সব আজে বাজে চিন্তা বাদ দিবি বলে দিলাম। আয়ান যতদিন থাকে নাক সোজা চলবি। আর তুই এখানে থাকিস না, তোর আমিনা খালার বাড়ি চলে যা। ওখানে কিছুদিন থেকে এরপর আসিস। ততদিনে আয়ান ঠান্ডা হয়ে যাবে। এখন আমার চোখের সামনে থেকে দূর হ। আমিনা বলা পর্যন্ত দু চোখের সামনে যেন না দেখি। জেরিন বেগম মামুনকে চলে যেতে বলে। আয়নের কাছে আসে, এসে দেখে আয়ান মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। চোখ দুইটা বন্ধ, হাত দিয়ে আস্তে আস্তে গর্দান মালিশ করছে। এদিকে জেরিন বেগমের চোখে আয়নের চোখ পড়তেই জেরিন বেগম ভয়ে আটকে ওঠে। আয়নের চোখ টকটকে লাল হয়ে গেছে, কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে। আয়ন দাঁতমুখ শক্ত করে। আয়নের কথা শুনে জেরিন বেগম ঠোঁট বাঁকিয়ে কান্না শুরু করে দেয়। আয়ন জানতো এরকম কিছু করবে তার মা। কিছু হলে কান্না। মায়ের চোখের পানি দেখে বুকে যন্ত্রণা করে, কিছু করতে চাইলেও পারে না। জেরিন বেগম আয়নের হাত ধরে। বাবা, রাগ করিস না। ও তো তোর ভাই। ঠান্ডা মাথায় বসে চিন্তা কর। ওকে কেউ ফাঁসাতে চাইছে। ও তোকে কত ভয় পাই জানিস? আয়ন মায়ের মুখের থেকে সবটা শুনেও তার মনটা কেমন খচখচ করছে। কথাগুলো বিশ্বাস হচ্ছে না। আয়ন খানিক নীরব থেকে বলল, মা, তুমি তো বাড়ি ছিলে। আয়েশা প্রেগনেন্ট হলো কি করে? আমি যখনই ফোন দিতাম তখন তো হেসে বলতে ও ঠিক আছে, অনেক আমোদে আছে। আমাকে তো কখনো বলনি ও ঘরের বাইরে গেছে বা কারোর সাথে কথা বলতেছে। আর ওর হাতে তো মোবাইলও ছিল না। তাহলে আমি গত 2 মাস যাবৎ ভিডিও কল দিলে তুমি কেটে দিতে। ও ঠিকভাবে আমার টেক্সটগুলোরও উত্তর দিত না। কেউ যেন তাকে সবসময় পাহারা দিয়ে রাখতো, এমন মনে হতো। কে সে? আয়শার প্রেগনেন্টের জন্য দায় মামুন। ও তোর বউকে ব্যবহার করেছে। তুই যাওয়ার পর থেকে ও আয়শার পিছনে আটার মতো লেগে থাকতো। ও আয়শাকে জোর করে এসব করত। ও তোর বউয়ের সাথে নিজের বউয়ের মতো আচরণ করত, ভয় দেখাতো। ও কথা না শুনলে তোকে মারার হুমকি দিত। ওর সাথে না থাকলে মেরে ফেলার হুমকি দিত। তুই কল দিলে তার পাশে ছুরি নিয়ে বসে থাকতো। জেরিন বেগম মনে মনে ভাবছে, এসব যদি আয়নকে বলি তাহলে ও তো মামুনকে জীবিত কবর দিয়ে দেবে। আমি বাঁচাতে গেলে হয়তো ও আমাকেও কবর দিয়ে দিবে সাথে। কারণ আমি তো সব দেখো না দেখার মতন আচরণ করেছি, সব শুনেও না শোনার মতন করেছিলাম। ভেবেছিলাম কি, এখন হয়ে গেল কি? জেরিন বেগম মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। আল্লাহ, শেষবারের মতো বাঁচিয়ে দাও। আমি কোনো ছেলেকে হারাতে চাই না, দুজনকেই চাই। আল্লাহ, এসব কিভাবে সমাপ্ত করব
বুদ্ধি দাও। জেরিন বেগমকে চুপ থাকতে দেখে আয়ান ফের বলল, মা, আমার উত্তর এখনো পাইনি। আমাকে বাধ্য করার পেছনে কে দায়ী তার নাম বলো। তুমি জানো সে ব্যক্তিটাকে, সেই পশুটাকে? মা, একবার বলো মানুষটাকে। ওকে মেরে আমি শান্ত হয়ে যাব। কে বলো সে মহান মানুষটা, যার মন মানসিকতা পশুর চেয়ে অদম হয়ে গেছে? মা, আমি তোমার ছেলে, দয়া করে কিছু না লুকিয়ে বলো, আত্মাহীন মানুষটাকে। জেরিন বেগমের মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না, মুখে গাম্ভীর্য ভাব নিয়ে থম মেরে বসে আছে। মা, তুমি চুপ করে থাকলে সব দোষ কিন্তু মামুনের উপরে যাবে, তাই চুপ থেকো না, বলো কে? মিহাত। জেরিন বেগমের মাথায় অতিরিক্ত চাপ নিতে বেহুশ হয়ে যায়, আয়নের ঘাড়ে ঢলে পড়ে। আয়ান জেরিন বেগমকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েও আর হলো না। আয়নের মাথা রাগে ফেটে যাচ্ছে, নিজেকে সেদিনের মতন আবারও জ্ঞানহীন মনে হচ্ছে। সাহেব, আপনার কি হয়েছে? এমন মুচড়ামুচড়ি করছেন কেন? ওষুধ খাচ্ছেন না রাতের বেলা? আয়ন পরিচিকার কথা শুনলেও ঠিক জবাব দিতে পারছে না, চোখ মেলে তাকাতে পারছে না। আয়নের নড়াচড়া বন্ধ না হতে এইবার ওই মেয়ে আয়নের কপালে হাত দিয়ে দেখে জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। ওই মহিলা আয়নকে ছেড়ে কেবিন থেকে বের হয়ে একটা নার্সকে ডেকে আনে। তারপর ওই নার্স আয়নের ওষুধপত্র সব চেক করে দেখে। আয়নের মাত্র একবার ওষুধ খেয়েছে, তাও দুপুরবেলা, আর এখন রাত। নার্স আয়নের জ্বর চেক করে দেখে 103 ডিগ্রি জ্বর। নার্স ওষুধের ট্রে থেকে কিছু ওষুধ নিয়ে আয়নকে খাইয়ে দেয়। আয়নের শরীর এখন পুরোপুরি ভালো হয়নি, তার মধ্যে দুপুর থেকে এত দৌড়াদৌড়ি করে আয়নের শরীর একদম নরম হয়ে গেছে। আর এই হাসপাতালে যতজন নার্স আছে সবাই তো দুপুর থেকে আয়নের কর্মকাণ্ড দেখেছে, কি পরিমাণ হাঁটাচলা করেছে। আর এদিকে নার্স ভাবলো এই লোকের কোনো গ্যারান্টি নেই, কখন উঠে আবার দৌড় মারে। তাই একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে যখন পুশ করতে যাবে এমন সময় তড়িঘড়ি করে একজন নার্স ঢুকলো, এসে বলল, আইরিতা, ওনাকে এক্ষুনি ইঞ্জেকশন দিস না। ওনার স্ত্রী মনে হয় কিছু বলতে চাইছে ওনাকে। মেয়েটা মনে হয় বোবা, অনেক চেষ্টা করে ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করতে পারি নাই। ধারা, ওনারও তো জ্বর উঠেছে, এই অবস্থায় কেমনে যাবে? এক কাজ করো, তুমি গিয়ে ওই মেয়েকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। ধারা রিতার কথা শেষ হওয়ার আগে আয়ন সিট থেকে উঠে পড়ে। আয়েশার কথা শুনতে আয়নের শরীর শক্ত হয়ে গেছে, ওপরে জ্বরে পড়ল, মনের ক্ষতটার থেকে বেশি কিছু না। আয়ন ঢুলতে ঢুলতে আয়েশার দিকে যেতে লাগলো, কিন্তু বেশি দূর যেতে পারেনি। লিফট পর্যন্ত গিয়ে আয়নের মাথা ধরে আসে, চারপাশ ঘুরছে। আয়ন এক জায়গায় স্থির হতে পারছে না, ঢুলতে ঢুলতে পড়ে যেতে কেউ একজন ধরে ফেলে। আয়ন নিভু নিভু চোখ মেলে তাকিয়ে দেখে তুই এখানে? মিহিকে 4 জন মিলে প্রথমবার গ্রুপ রেপ করে। এতে মিহির শরীরের অবস্থা নাজেহাল, শরীরের বিশেষ অঙ্গগুলো চারপাশে রক্ত জমাট বেঁধে আছে, অজস্র কামড়ের দাগ, নখের আঁচড়। কোমরের ওপর থেকে নিচে পা পর্যন্ত অবশ হয়ে গেছে। শরীরের নিচের দিকটায় কোনো রকম ফিল পাচ্ছে না, কেমন যেন ঝিম মেরে আছে। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, গলা ফেটে গেছে। গত 4 ঘন্টা যাবৎ 4 জনে মিলে ওকে রোস্ট বানিয়ে চারদিক থেকে কামড়ে খেয়েছে। হাতের কবজাগুলো নাড়াতে কষ্ট হচ্ছে, শরীরের সমস্ত জয়েন্টে পয়েন্টে ব্যথা ধরে গিয়েছে। মিহি আহত অবস্থায় বিছানার মাঝ বরাবর শুয়ে আছে, বড় বড় করে দম নিচ্ছে। শরীরের অনেক জায়গায় চামড়া ছিঁড়ে গেছে, যার ফলে মিহির সারা শরীরে অ্যাসিড ঢেলে দেওয়ার মতন জ্বলছে। মিহি নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, আমি দুনিয়াতে কি এমন পাপ কাজ করেছি যার জন্য আজ এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে? এত নির্মম অত্যাচার না করে যদি ছুরি দিয়ে জবাই করে দিত তাহলে বেশ খুশি হতাম। কি পাপ করেছি? কই, জানা মতে এখনো তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে এই পশুগুলোর হাতে কেন পড়লাম? আল্লাহ, আপনার কাছে জীবনে কখনো কিচ্ছু চাইনি আমি, আর ওদের অত্যাচার সহ্য করতে পারছি না। মৃত্যু দাও, আমি মরতে চাই। আল্লাহ, ওরা মানুষ না, ওরা মানুষ রূপে পশু হয়ে গেছে। আমার একটাই চাওয়া, আমার মতো আর কোনো মেয়েকে তেলে তেলে মরার আগে ওদের যেন মরণ হয়। মিহির চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে 4 ঘন্টা ধরে কান্না করতে আছে, হয়তো শেষ হয়ে আসছে। মিহি আস্তে আস্তে বলল, তোমরা আমাকে আর কষ্ট দিও না, একেবারে মেরে ফেলো, আমি তোমাদের মাফ করে দেব। দয়া করে আর কষ্ট না দিয়ে মৃত্যু ভিক্ষা দাও। মিহির কথা শুনে সোফায় বসে থাকা 2 জন নর, একটা নারী উভয়ে একসাথে উঠে দাঁড়ালো। কাঠের দা, ছুরি, দড়ি, ব্লেড, আগুন, লোহা, মৃত মানুষের হাড়, কিছু অ্যাসিড। এক কথায় বলতে গেলে এই রুমটা মামুন, ধ্রুব, সূর্য, আদি, কুহু এদের টর্চার করার রুম, এদের কৃতকর্ম চালিয়ে যাওয়ার প্রধান দোজক।
আদি, ধ্রুব, সূর্য, মামুন চারজন বেস্ট ফ্রেন্ড। ভালো কাজে নীল দুনিয়ার সবার সাথে আগমন। সবাই একই কলেজে পড়ে। ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের ছাত্র ওরা। পড়াশোনায় সবাই মনোযোগী বিধায় কলেজে সবাই তাদের এক নামে চেনে। ভালো কাজে সবাই আগে দৌড়ে যায়। তবে এদের অন্ধকার দুনিয়ার কথা খুব কম সংখ্যক মানুষ জানে, তারা ছাড়া কেউই জানে না। আর এদের একমাত্র মহিলা সহযোগী কুহু। নীল দুনিয়ায় কুহুর পদাচারণ ওদের অনেক আগে থেকে, তাই ওদের সাথে মানিয়ে নিতে তার তেমন কষ্ট হয় না। রুমের এক পাশে মদের খালি কিছু বোতল রাখা আছে। ধ্রুব এখান থেকে একটা খালি বোতল নিয়ে দেয়ালে ভাঙে, তারপর একটা কাচের টুকরা নিয়ে মিহির দিকে এগিয়ে যায়। মিহি ধ্রুবের হাতে কাজ দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে, হাত দিয়ে নানা করছে। মিহির এমন ভয় দেখে ধ্রুব আরো পশু হয়ে উঠল। মিহির দুই হাত তার দুই পা দিয়ে চেপে ধরে মিহির হাতের তালুতে বাঁকাতাড়া কিছু টান দিতে হাত কেটে গলগল করে রক্ত বের হয়। দুই হাতে সমানভাবে কেটে দেয়। এরপর হাত বাদ দিয়ে পায়ের দিকে যায়। যখনই পায়ে পোজ দিবে মিহি ভয়ে পা দিয়ে লাথি মারে। ধ্রুব সাথে সাথে খাট থেকে নিচে পড়ে যায়। এদিকে ধ্রুবের পড়ে যাওয়া দেখে সবাই হেসে উঠল। সবাই ধ্রুবকে ভেঙাতে লাগলো। ধ্রুব রাগে খাটে উঠে মিহির পা চেপে ধরে ইচ্ছে মতন মিহির পায়ে ধারালো কাচের টুকরা দিয়ে পা কাটে। এরপরও রাগ শান্ত না হতে কাচের টুকরা ফেলে মিহিকে থাপড়াতে থাকে। ধ্রুবর এমন নির্মম অত্যাচার মিহির মুখ দিয়ে গলগল করে রক্ত বের হয়। মিহি হাত পা ছেড়ে মরার মতন শুয়ে থাকে। কিছুক্ষণ পর পর শরীর কেঁপে উঠছে। মিহি উপরের দিকে চেয়ে আছে। ধ্রুব মারা বন্ধ করে 10 মিনিট সুখ নিয়ে ফ্লোরে গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। ধ্রুব যেতে আদি বিছানায় উঠে আসে। এরপর খাটের পাশে গরম লোহাটা নিয়ে মিহির কাটা জায়গাগুলোতে চেপে ধরে। সাথে সাথে স্যাঁতস্যাঁত করে পুড়ে যেতে থাকে মিহির শরীর। মিহি ব্যথা যন্ত্রণায় ছটফট করতে থাকে। চোখ ভরে পানি পড়ছে, হাত পা নড়ানোর মতন শক্তি নেই। শরীর থেকে অস্বাভাবিকভাবে রক্ত বের হয়ে যেতে মিহির শরীর নরম হয়ে যায়। শরীরে একটা মশা মারার মতন শক্তিও নেই। রুমের খাটের ওপর বিছানার সাদা কাপড়টা রক্তে লাল হয়ে গেছে। আদি মিহির চুল টেনে ধরে মিহির চোখের দিকে তাকিয়ে, মা, তোর রুহুটা দেখি কই মাছের থেকেও শক্ত। আই লাইক ইট। আদি মিনিট পাঁচেক তার নির্মম কাজ মিহির ওপর চালিয়ে শেষবারের মতন ধর্ষণ করে ধ্রুবের পাশে গিয়ে শুয়ে পড়ে। মিহি আদির অত্যাচার সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। কুহু কাঠের পাশের বালতি থেকে এক মগ পানি নিয়ে এসে মিহির চোখে মুখে ছিটিয়ে দেয়। তাতেই মিহির জ্ঞান ফিরে। মিহির জ্ঞান ফিরতে দেখে সূর্য খুশি মনে লাফ দিয়ে বিছানায় ওঠে। কোনো রকম অত্যাচার না করে মিহির সাথে সঙ্গম করে। একটু ক্লান্ত হতে মিহির পেটে লাথি মেরে খাট থেকে নিচে নামে। একটা পাত্রে কিছু গরম পানি নিয়ে হাতের তালুতে পায়ের গরম তালুতে ঢেলে দেয়। অল্প সময়ের মধ্যে হাত পা গুলো লাল হয়ে ফোসকা পড়ে যায়। সূর্য একটা রড এনে মিহিকে উপর করে শুয়ে দিয়ে পিঠের ওপর নির্মম ভাবে আঘাত করতে লাগলো। পা থেকে শুরু করে গর্দান পর্যন্ত মেরে ক্লান্ত হয়ে মিহির পাশে শুয়ে পড়ে। কিন্তু যখনই মিহির শরীরের দিকে কামনার চোখে তাকায়, আবার মাথায় আগুন ধরে যায়। লাফ দিয়ে উঠে মিহির সাথে আবার সঙ্গমে লিপ্ত হয়। এক হাতে মিহির গলা চেপে ধরে মিহির নিঃশেষ শরীর নিয়ে শক্ত পুতুলের ন্যায় শুয়ে আছে। মিহির নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। এদিকে সূর্যের মাথায় ভূত চেপে বসেছে, তাই কোনো রকম চিন্তা না করে কাজ চালিয়ে যেতে লাগলো। সূর্য তার কাজে এতটাই মগ্ন ছিল যে মিহির দিকে কোনো রকম তার খেয়াল ছিল না। আর সে সুযোগে মিহির প্রাণ দেহ ছেড়ে উড়াল দেয়। মিহির মৃত শরীর সূর্য ভোগ করা শেষ হলে মিহিকে ছেড়ে উঠে পড়ে। এদিকে মিহির নড়াচড়া না দেখে কুহু এসে মিহির শরীর চেক করে দেখে মিহি মারা গেছে। সাথে সাথে কুহু লাফ মেরে বলে উঠল, মামুন, এই মেয়ে মরে গেছে, কি করবি এখন? মামুন রেগে মেগে সূর্যের গলা চেপে ধরে। কুবাচ্চা, তোকে দিয়ে কোনো কাজ হয় না। এত তাড়াতাড়ি মারলি কেন? তোরা তো নিজের শখ মেটালি, আমারটা কি হবে? সূর্য হাঁপাতে হাঁপাতে বলে উঠল, চুপ করো মা, একটা কথা বলবি না আর? মামুন কাঠের দরজার পাশ থেকে রামদাটা হাতে নেয়। এরপর আবার মিহির নিঃশ্বাস চেক করে আদৌ মরেছে নাকি বেঁচে আছে। মামুন রামদাটা পাশে রেখে মিহির মৃত লাশের ওপর হুমড়ি খেয়ে পড়ে। এরপর মনের খাস মিটিয়ে ওঠে। রামদা হাতে নিয়ে, জন্য আজ কেউ আমাকে সন্দেহ চোখে দেখছে। তোকে এই একটা ভালো অফার করেছিল, কিন্তু তুই তো নিবি না। ভালোবেসে যে সব ওই হাঁকে বলে দিলি। আমি জানি না কোনোভাবে আমাকে বাঁচিয়ে নিবে, কিন্তু তোকে যে কে বাঁচাবে সে কথা একবার ভাবিসনি। আর ওই জন্য বড় একটা সারপ্রাইজ আছে, আর সেটা হচ্ছে তোর শরীরের 24 টুকরো গোস্ত। মামুন সবার দিকে তাকিয়ে জোরে জোরে হেসে ওঠে। এরপর মিহির দিকে তাকিয়ে কোপানো চোখ বন্ধ করে মামুন রামদা চালাচ্ছে।
যখনই হাত ধরে আসে, চোখ মেলে তাকিয়ে দেখে মিহির শরীর কেটে ছোট ছোট টুকরো হয়ে গেছে। মুখে পড়তেই ওটা দুভাগ হয়ে যায়। মুখটা কেটে ওটা দুই ভাগ হয়ে গেছে। মামুন মিহির শরীরের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। আয়েশাকে ধারা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এদিকে সকাল হতে আয়ন চোখ মেলে তাকিয়ে দেখে তার পাশের বালিশে আচ্ছোয়া হয়ে নদী শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘাড়টা এখনই ভেঙে যাবে। আয়নের চোখ দেখে একটু কষ্ট লাগলো, তাই দেরি না করে আয়ন উঠে যায়। তারপর নদীর কাঁধে হাত দিয়ে, ওই আফরিন, ও ঠিকভাবে শুয়ে পড়, আমি উঠে গেছি। নদী ঘুমের মধ্যে আফরিনের নামটা শুনতে পেরে লাফ মেরে উঠে পড়ে, কারণ এটা আয়ন ছাড়া আর তাকে কেউই ডাকে না। নদী আয়নের দিকে চোখ গরম করে তাকিয়ে, তার দরকার নেই, রাতে মনে হয় ঘুমাতে পারিসনি, ঘুমা তুই। আয়েশার কাছে যাব একটু। এরপর দুজন কেবিন থেকে বের হয়। হাঁটার সময় আয়শা ভাবি অনেক ভালো। আমি আসলে সে কি আপ্যায়ন করতো, না পারতো মুখ তুলে খাওয়াই দিতে। সব কিছু ভালো হলেও ভাবিকে আমার কেমন যেন মৃত মৃত লাগতো। সবসময় গম্ভীর চেহারা নিয়ে হাঁটাচলা করতো। আমি একদিন মাঝরাতে টয়লেটে যাওয়ার সময় তার রুম থেকে গুনগানির আওয়াজ শুনেছি। তখন আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। পরের দিনও খেয়াল করি তার রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আয়ন নদীর মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায়। হাত পা কাঁপছে, মাথা ভনভন করে ঘুরছে। রাতে আয়েশার রুম থেকে গোগানের আওয়াজ আসতো মানে? তাহলে অপরাধী বাইরের কেউ না, ঘরের ভেতরেরই কেউ। আয়নের আর বুঝতে বাকি রইল না কে। তবে ওই সময় মা মিহাদ ভাইয়ের নাম নিল কেন? কোনো কিছু তো আছে এসবের মধ্যে। এসব কিছুর উত্তর একমাত্র মিহাদ ভাইয়ের থেকে জানতে পারবো। যে করেই হোক ওনার সাথে যোগাযোগ করতে হবে। আয়ন বিস্মিত চোখে, তুই রুমে ঢুকে দেখিসনি তখন? না, আমার ভয় হতো তখন। তবে অনেক সাহস করে দরজা ধাক্কা দিয়েছিলাম। আয়েশা ভাবি দরজা খুলেনি। আমি সকালে যখন কিছু জিজ্ঞেস করতাম, ভাবি কীরকম একটা চেহারা করে রাখতো। কথা তো বলতে পারতো না, চিরকুটে লিখে দিয়ে বলল তার হাত কাঁপতো। সাগর ভাই মামুনকে আমার কেমন যেন লাগতো। ওকে দেখে পুরাই নেশাখোরের মতো লাগে। নদীর সাথে আর কথা না বলে আয়ন শুকনো মুখে হাঁটতে লাগলো। আর ভাবতে লাগলো, একটা মা কতটা নিষ্ঠুর হলে ছেলেকে কুকাজে উৎসাহ দেয়। কতটা খারাপ হয়ে গেছে মা। আগে তো এমন ছিল না, নাকি আগে আমার চোখে কিছু পড়েনি? আয়নের মনে কু ডাকছে, আয়েশার কিছু হয়ে যায়নি তো? না হলে একটা মেয়ে এত অত্যাচার কেমনে সহ্য করে? আয়ন নদীকে নিয়ে আইসিইউতে ঢোকে। আয়েশার নাক মুখ সব বন্ধ, হাত পা টান টান করে শুয়ে আছে। পিছিয়ে একটা মেয়ের জীবন শুরু হতে না হতে শেষ হয়ে গেল। আয়ন এসব কিছুর জন্য নিজেকে দায়ী করছে। যার সেবা যত্ন করার জন্য ওকে রেখে গেলাম, সে আজ ওর ওপর অমানবিক নির্যাতন করেছে। আয়ন কাঁপা কাঁপা হাতে আয়েশার সামনে গিয়ে হাত ধরল। পাশে ধারা আর নদী দাঁড়িয়ে আছে। আয়ন মাথা নুয়ে আয়েশার হাতের পিঠে একটা চুমু খায়। এক মনে আয়েশার মুখের দিকে তাকিয়ে আছে। নদী ধারার হাত ধরে বাইরে টেনে নিয়ে, আপু, রোগীর কি অবস্থা? ধারা নদীর কথা শুনে আফসোসের সুরে বলল, মেয়েটার অবস্থা খুব সিরিয়াস। আল্লাহ যদি ফিরে তাকায় তাহলে বাঁচবে, যে কোনো সময় উনি মারা যেতে পারে। মেয়েটার স্বামীর জন্য আমার খুব মায়া লাগছে, অনেক ভালোবাসে মনে হয় স্ত্রীকে। আয়ন পাশে দাঁড়িয়ে দু হাত তুলে আল্লাহকে ডাকতে লাগলো, যেন তার প্রেয়সীর কিছু না হয়। কিন্তু ওপরওয়ালা তার ভাগ্য যেটা লিখে রেখেছে সেটা কি আর বদলানো যাবে? আয়ন আয়েশার পাশে বসে হাত ধরে তার মুখমণ্ডলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুখটার দিকে তাকালে আয়নের পৃথিবী নামক গ্রহটাকে অন্ধকার লাগে। তার ইচ্ছে করে জনম জনম যেন এই মুখের দিকে তাকিয়ে নিজের নিঃশ্বাস ত্যাগ করতে পারে। আয়ন আকস্মিক অনুভব করতে পারল আয়েশা অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। শ্বাস নিতে আয়েশার কষ্ট হচ্ছে। চটপট করতে লাগলো সে, হাত পাও কিছুটা নড়ছে। আয়ন বসা থেকে উঠে তড়িৎ গতিতে ছুটে গিয়ে ধারাকে টেনে নিয়ে আসে। আয়নের এমন করা দেখে ধারাও কিছুটা ভয় পায়। ধারা তাড়াহুড়া করে আয়েশার কাছে এসে দেখে আয়েশার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধারা কি করবে বুঝে উঠতে পারছে না। সে তার সাধ্য মতন চিকিৎসা দিতে লাগলো। এরপরও আয়েশা শান্ত হচ্ছে না দেখে ধারা কল দিয়ে দ্রুত গতিতে ডাক্তার জাহাঙ্গীর আলমকে ডেকে আনে। জাহাঙ্গীর আলম আসতে আসতে কিছু সময়ের মধ্যে আয়েশার শরীর নিস্তেজ হয়ে পড়ে। নড়াচড়া বন্ধ হয়ে যায়, চোখের পাপড়ি চিরতরে বন্ধ হয়ে যায়। ধারা চোখের সামনে কাউকে এভাবে মারা যেতে দেখে কিছুটা বাকরুদ্ধ হয়ে পড়ে। পিলারের মতন শটান দাঁড়িয়ে আছে। নদী জ্ঞান হারিয়ে ধূপ করে নিচে পড়ে যায়। তার দিকে কারো কোনো নজর খেয়াল নেই। তিনজন ব্যক্তি বাকরুদ্ধ হয়ে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়ন পাশ থেকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আয়নের চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে।
পা দিয়ে ফ্লোরে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছে। জাহাঙ্গীর আলম আয়েশার কাছে গিয়ে ভালোভাবে চেক করে, মুখ কালো করে আয়নের সামনে এসে আমতা আমতা করে বলে, দুঃখিত আয়ান সাহেব, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু উপরওয়ালা যদি না চাই, আমাদের কারো হাতে ক্ষমতা নাই তাকে সুস্থ করার। ক্ষমা করবেন আমাদের। আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আয়ান কি পারবে আয়েশার মৃত্যুর প্রতিশোধ নিতে? এই সব কিছু জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে গল্পটির পরবর্তী অংশ। গল্পটির পরবর্তী অংশের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে আপনারা গল্পটি শুনতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা।